তবে কি হাসিনার কথাতেই শুভেন্দুকে মুখ্যমন্ত্রী বানিয়েছে ভারত? এদিকে একে একে আদালতে সুখবর পাচ্ছে আওয়ামী লীগ। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে। জয় বাংলা, জয় বাংলা। অবশেষে সেই অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে। উচ্চ আদালতের বারান্দা থেকে আজ ভেসে এলো স্বস্তির বার্তা। আইভির মুক্তিতে আর কোনো বাধা নেই। হাসিনার পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হচ্ছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসাতে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে এক চাঞ্চল্যকর দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ। কোনো একজন নেতা, বাংলাদেশের কোনো একজন নেতা যদি বলেন যে শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনা থেকে শিক্ষা নিয়েই শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করা হয়েছে অথবা পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে, তাহলে এখানে কি দাঁড়ালো? আমরা যদি তার ধারণাটা সঠিক হিসেবে বিবেচনা করি, মানে অল্প কিছু সময়ের জন্য শেখ হাসিনার পরামর্শ এগুলা হয়েছে, তাহলে ভাবুন শেখ হাসিনা ক্ষমতা কত। এর চাইতে ভালো কথা পৃথিবীর ইতিহাসে, পৃথিবী সৃষ্টির পরে আর কেউ কখনো বলতে পারেননি। যেটা কর্নেল অলি বলছেন যে শেখ হাসিনা ভারতকে চালাচ্ছে, শেখ হাসিনার নির্দেশনাতেই ভারত চলছে। ভারত মনে করে আজ হোক বা কাল শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরবেন। শুধু তাই নয়, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে হাসিনার প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে বসে কাজ করে যাচ্ছেন। লক্ষ্য একটাই, কিভাবে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় ফেরানো যায়। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে। জয় বাংলা, জয় বাংলা। যে মানুষটি দিনরাত নারায়ণগঞ্জের অলিগলি চষে বেড়াতেন মানুষের সেবায়, গত বছরের 9 মে থেকে তার ঠিকানা হয়েছিল 4 দেয়ালের অন্ধকার প্রকোষ্ঠ। একটি মামলায় জামিন মিললে অন্যটির শৃঙ্খল। এভাবেই কাটছিল সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির দিনগুলো। অবশেষে সেই অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে। উচ্চ আদালতের বারান্দা থেকে আজ ভেসে এলো স্বস্তির বার্তা। আইভির মুক্তিতে আর কোনো বাধা নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি দীর্ঘ কারাভোগের পর অবশেষে মুক্তির দ্বারপ্রান্তে। উচ্চ আদালতের হস্তক্ষেপে তার বিরুদ্ধে থাকা 10টি মামলার জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি দেশের রাজনীতিতে কোনো নাটকীয় মোড় বা বড় পরিবর্তনের ইঙ্গিত? আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সেলিনা হায়াত আইভির জামিন বহাল রাখার আদেশ দেন। এর আগে হাইকোর্ট তাকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে আপিল বিভাগে আবেদন করেছিল। তবে সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ই বহাল রেখেছেন। আইভির পক্ষে আদালতে শুনানি করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে সাবেক এই মেয়রের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখার প্রক্রিয়াটি ছিল প্রশ্নবিদ্ধ। এমনকি একটি মামলায় জামিন পাওয়ার পরপরই অন্য মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর ঘটনায় হাইকোর্ট ইতিপূর্বে রুল জারি করেছিলেন যেন তাকে নতুন করে হয়রানি না করা হয়। সেলিনা হায়াত আইভির মুক্তির এই ঘটনাটিকে বিশ্লেষকরা কেবল আইনি বিজয় হিসেবে দেখছেন না। গত বছরের 9 মে গ্রেফতারের পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলার ঘটনাকে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছিলেন। এখন আপিল বিভাগের এই চূড়ান্ত সিদ্ধান্তের পর রাজনীতির গতিপথ কোন দিকে যায় তা নিয়ে চলছে চুলোচেরা বিশ্লেষণ। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর দ্রুত জামিন ও মুক্তি এবং সেলিনা হায়াত আইভির মুক্তি, এই দুটি ঘটনাকে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন কেউ কেউ। তাদের মতে এই দুই নেত্রীর ভাবমূর্তি তুলনামূলক স্বচ্ছ হওয়ায় তারা দলের নতুন মুখ হিসেবে রাজনীতিতে আবির্ভূত হতে পারেন। অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকারের আমলে মামলা হলেও আদালতের এই স্বাধীন অবস্থান প্রমাণ করে যে বিচার বিভাগ নিজের গতিতে চলার চেষ্টা করছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে সরকার সম্ভবত দেশে একটি অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ তৈরি করতে চাইছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার চেয়ে আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে রাজনৈতিক ভারসাম্য আনাই কি সরকারের লক্ষ্য?
সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের গণমানুষের নেতা হিসেবে পরিচিত। তার কারামুক্তি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে যেমন প্রভাব ফেলবে, তেমনি জাতীয় রাজনীতিতেও এর ঢেউ লাগবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আইভী এবং শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে যারা ভিত্তিহীন বলে মনে করেন, তাদের কাছে আদালতের এই রায় একটি বড় বার্তা। এখন দেখার বিষয় কারাগার থেকে বেরিয়ে সেলিনা হায়াত আইভী সক্রিয় রাজনীতিতে কতটা ভূমিকা রাখেন এবং তার এই ফেরা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে কতটা সহায়ক হয়। মেটিকুলাস কর্নেল অলির কথা, তিনি নির্বাচনের আগে যখন জামাতের সঙ্গে নির্বাচনী জোট করলেন এবং নির্বাচনে ভয়াবহ রকমের পরাজয় বরণ করলেন, এনসিপির ওই পিচ্ছি পাচ্চা খুদে নেতারা 6 জন জিতে সংসদে গেলেন, অথচ এই বীর মুক্তিযোদ্ধা যার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছেন, তিনি নিজেকে স্বঘোষিত স্বাধীনতার ঘোষক বলতে গিয়ে আম ছালা দুটোই হারিয়ে ফেললেন। নির্বাচনে প্রথমবারের মতো পরাজিত হলেন। 2 আসনে, কোনো আসনে তার ছেলের কোনো আসনেই তিনি জিততে পারলেন না। এরকম ঘটনা আমরা দেখেছি। এবার তিনি বলছেন যে শেখ হাসিনা ভারত চালাচ্ছে, শেখ হাসিনার পরামর্শে ভারত চলছে, শেখ হাসিনার পরামর্শে পশ্চিমবাংলায় ভোট হয়েছে, শেখ হাসিনার পরামর্শে ভোটে কারচুপি হয়েছে, শেখ হাসিনার নির্দেশনায় শেখ হাসিনা শুভেন্দুকে জিতিয়েছেন, শুভেন্দুকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী করেছেন, শেখ হাসিনার পরামর্শেই মমতা ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে। এত কিছু নাকি ভারতে হচ্ছে শেখ হাসিনার পরামর্শে। ভারতের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কি নরেন্দ্র মোদী নাকি শেখ হাসিনা, সেটাও আমার মনে হয় যে বিবেচনা করে দেখা উচিত এই মুহূর্তে। কি বলছেন তিনি? কালবেলার এই মেটিকুলাস শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে হাসিনার পরামর্শে মমতাকে হারিয়ে শুভেন্দুকে বসানো হয়েছে কর্নেল অলি। অর্থাৎ পশ্চিমবাংলার সম্প্রতি যে ভোট, সেই ভোটে এই মমতাকে যে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে নাকি মেটিকুলাস ডিজাইন করে সরিয়ে দেওয়া হয়েছে, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে এবং এই নির্বাচনটাকে কারচুপির নির্বাচন তিনি বলছেন, কারচুপি করা হয়েছে এবং এই গোটা পরিকল্পনাটা বাস্তবায়ন করা হয়েছে শেখ হাসিনার পরামর্শে, শেখ হাসিনার দিক নির্দেশনায়। অর্থাৎ এখন শেখ হাসিনা, তাহলে প্রশ্ন উঠবে যে শেখ হাসিনা গোটা ভারত চালাচ্ছেন নাকি আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্বটা তার উপরে ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। কি বলছেন তিনি? তিনি বলছেন যে দেশে এখন বৈদেশিক বিনিয়োগ আসছে না, বড় বড় বিনিয়োগ যেগুলো ছিল সেগুলোও চলে যাচ্ছে, সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই কথাগুলোর একটা কথাও কিন্তু প্রফেসর ইউনূসের আমলে তিনি বলেননি। প্রফেসর ইউনূসের আমলে যে বিনিয়োগ শূন্য ছিল, বাংলাদেশে একটি প্রাণী, একটা পিঁপড়া পর্যন্ত আসেনি, অথচ তার ওই মেটিকুলাস বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে দিয়ে তিনি ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে বিনিয়োগ সম্মেলন করেছেন মানুষকে দেখানোর জন্য, একটা প্রেজেন্টেশন দিয়ে মানুষের আইওয়াশ করার চেষ্টা করেছেন। এই বক্তব্যগুলো তখন কিন্তু এই কর্নেল অলিরা একবারও দেননি। তিনি বলছেন যে সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনারা কিভাবে সরকার সামাল দেবেন প্রশ্ন করছেন। পত্রিকার পাতা খুললেই খুন আর খুন, একজন 4 জনকে গলা কেটে মারছে, এসব কেন হচ্ছে? মানুষের মনে শান্তি নাই, এজন্য সরকারই দায়ী। একবারও কি আপনি প্রফেসর ইউনূসকে এই কথাগুলো বলেছেন? এখন যখন তারেক রহমানের সরকারের দিকে আপনি আঙুল তুলছেন, আপনার প্রিয় প্রফেসর ইউনূস যে আপনার আবার নিজের এলাকার সন্তান, তিনি যা যা করেছেন, তার সরকার যা যা করেছেন, অবশ্য বলার কথাও নয়, কারণ আপনি যে জোটের অংশ হয়েছেন এবং যে জোটের লোকজনের পাশে আপনি বসতে এতটুকু দ্বিধা করেননি যে আপনি মহান মুক্তিযুদ্ধ করেছেন, সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে যে দল ছিল কিংবা যে গোষ্ঠীরা ছিল তাদের সঙ্গে আপনি জোট করেছেন, নির্বাচন করেছেন, সেগুলো করতে যখন এতটুকু ভাবেননি, তখন প্রফেসর ইউনূসের সান্নিধ্য পেয়েই তো আপনারা এই কাজগুলো করেছেন। তো প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কেন বলবেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সেটা আলোচনার ব্যাপার নয়। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানেও বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে মানে শেখ হাসিনা থেকে দীক্ষিত হয়ে হাসিনার পরামর্শে নরেন্দ্র মোদী এটা করেছেন, হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। নির্বাচনে জেতার পর থেকে সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। পত্রপত্রিকায় দেখলাম 2-1 দিনে সেখানে মুসলমানদের 360টির বেশি দোকান, মসজিদ ভেঙে লুটপাট করা হয়েছে। আমরা ভারত সরকারকে বলবো, আপনারা গরুটাকে সামলান, অর্থাৎ শুভেন্দুকে গরু বলছেন। এই হচ্ছে তার রাজনৈতিক শিষ্টাচার, এই হচ্ছে তার রাজনৈতিক কালচার। এত বছর জীবন সায়ান্নে এসেও এত দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি এটাই শিখেছেন। তিনি বলছেন ধর্মের লোকদের নিরাপত্তা দিন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেন। খুবই ভালো কথা বলেছেন যে ধর্মের লোকদের নিরাপত্তা, সাম্প্রদায়িক সহিংসতা, এগুলোর বিপক্ষে তিনি বলছেন। কিন্তু প্রফেসর ইউনূসের 1.5 বছরে বাংলাদেশে যত সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে, ভারত এরকমভাবে আপনার মতো পাগলা ঘোড়া কিন্তু ভারতও চালিয়েছিল। তাদের অভিযোগ, আপনি যেমন এরকম পাগলের প্রলাপ বকছেন, ভারতও কিন্তু অতিরিক্ত সংখ্যা বলে পাগলের প্রলাপ বকেছে। ভারত বলেছে প্রফেসর ইউনূসের আমলে অন্তত 3000 সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বাস্তবতা সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে সেইটা বলে যে 70টার মতো ঘটনা ঘটেছে, একজন নিহত হয়েছে। একজন নিহত হলেও তো হয়েছে ওই দীপু দাস, যে ওসমান হাদির মৃত্যুর রাতে যাকে ময়মনসিংহে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো। কর্নেল অলি, আপনি সেই সময় একটা কথা বলেছেন,
সারা দেশে যে শত শত মাজার ভেঙে দেওয়া হয়েছে, শত শত মন্দিরে আক্রমণ করা হয়েছে, একটা কথা বলেছেন? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা কথা বলেছেন? যদি বাংলাদেশের অভ্যন্তরের ব্যাপারে আপনি একটা কথা বলে না থাকেন, তাহলে অন্য দেশে যেটা হচ্ছে সেটা বলার অধিকার কি আর আপনার থাকে? নৈতিক অধিকার থাকে? যেটা বলছেন সেটা যদি ঘটে থাকে অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু সেটা বলার নৈতিক অধিকার আপনার কি আছে, নাকি হারিয়ে ফেলেছেন প্রফেসর ইউনূসের আমলে নীরব ভূমিকা পালন করে? এবার আসা যাক মূল কথায়। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের মেকানিজম এটা শেখ হাসিনার পরামর্শে তৈরি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে এবং শুভেন্দুকে সেখানে মুখ্যমন্ত্রী করা হয়েছে। যদি ভারত শেখ হাসিনার পরামর্শেই চলে, তাহলে ভারতের প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদীর হওয়ার কথা নয়, ভারতের প্রধানমন্ত্রী তো শেখ হাসিনার হওয়ার কথা। তাই কি মনে করেন? মানে বিশ্বের অন্যতম তৃতীয় কিংবা চতুর্থ পরাক্রমশালী দেশ যাদেরকে বলা হয় এই মুহূর্তে, যে ভারত চীনের সঙ্গে টেক্কা দিচ্ছে যে চীনকে কিভাবে পরাজিত করা যায়, চীন পৃথিবীর 1 নম্বর শক্তি হতে চলেছে আমেরিকাকে টেক্কা দিয়ে, সেই ভারতের মানে প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে শেখ হাসিনা কলকাঠি নাড়াচ্ছেন। একটা পুরো রাজ্যের নির্বাচন তিনি নিয়ন্ত্রণ করেছেন, তার পরামর্শে মমতাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো তার পরামর্শে মমতাকে সরিয়ে দিলে শেখ হাসিনার লাভ কি? শুভেন্দুকে বসিয়ে শেখ হাসিনার লাভ কি? শুভেন্দু ওই শেখ হাসিনা পতনের পরে শেখ হাসিনার পক্ষে 2-4টা কথা বলেছেন, মানে চটকদার 2-4টা কথা বলে মিডিয়া কাভারেজ পাওয়ার চেষ্টা করেছেন। এই কারণে ভাবছেন যে শেখ হাসিনার ওখানে লাভ। শেখ হাসিনার লাভ কি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ন্ত্রণ করে? কোনো লাভ আছে? পশ্চিমবঙ্গ কি ভারত, নাকি ভারতের কেন্দ্রীয় সরকার ভারত? সেইটা বোঝার মতো জ্ঞান কি আছে আপনার? সেই প্রশ্নটা বিনীতভাবে করতে চায়। আর আপনি নিজেই যখন মানে এই কথাতে এত বেশি আশ্চর্য হওয়ার কিছু থাকে না, শেখ হাসিনা ভারত চালাচ্ছেন, শেখ হাসিনার পরামর্শে ভারত চলছে, যে শেখ হাসিনার পতন হলো 2024-এর 5 আগস্টে, যদি ভারত শেখ হাসিনার কথা মতো চলে তাহলে 140 কোটি জনগণের লোক ভারতে, এবং মানে ভারতের যে মানে আর্মড ফোর্স আছে, সেই আর্ম ফোর্স এতটা শক্তিশালী যে এই মানে আপনারা ওই জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে আন্দোলন হলো, সেই আন্দোলন ঠেকাতে ভারত তো চলে আসার কথা ছিল তাদের প্রধানমন্ত্রীকে সেভ করতে, যদি শেখ হাসিনা তাদের প্রধানমন্ত্রী হয়ে থাকেন। তো কই, সেভ তো করেনি। গণভবন থেকে তিনি ভারতে চলে গিয়েছেন, আশ্রয় নিয়েছেন ভারতে, সেফ এক্সিট করেছেন তিনি, কিংবা তার সেফ এক্সিট নিশ্চিত করা হয়েছে, যে সেটা যাই হোক না কেন। আমার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতিবিদদের কথার যে ধরন দাঁড়াচ্ছে, তাতে বাংলাদেশের একমাত্র যে মানে আশ্রয়স্থলটা রয়েছে পাবনায়, আমি বলতে চাচ্ছি না কোন আশ্রয়স্থল, পাবনায় যে একমাত্র আশ্রয়স্থলটা আছে, অন্তত সেরকম একটা আশ্রয়স্থল ঢাকায়, রাজধানীতে করা খুব প্রয়োজন হয়ে গেছে। কারণ এই ধরনের রাজনৈতিক প্রজ্ঞার মানুষ ঢাকাতে এত বেশি বেড়ে গেছে যে প্রচুর সিট দরকার। পাবনাতে খুব বেশি সিট ফাঁকা থাকে না বোধহয়। কিংবা যদি পাবনায় যারা বাসিন্দা কিংবা আশেপাশে মানে হেমায়তপুরের আশেপাশে যাদের বাড়ি, তারা কি একটু খোঁজখবর নেবেন নাকি 2-4টা সিট ফাঁকা রাখা যায় কিনা, স্পেশাল অকেশনে যেন কাজে লাগে মাঝে মাঝে। তারেক রহমানকে সরিয়ে হাসিনাকে ক্ষমতায় বসাতে চাইলেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতিতে একটাই নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, বিজেপির নেতা, এমন একজন মানুষ যিনি আগে থেকেই বাংলাদেশকে বারবার হুমকি দিয়ে এসেছেন। রাফাল দিয়ে হামলার হুমকি, ড্রোন দিয়ে হামলার হুমকি, 5 লাখ সাধু নিয়ে দূতাবাস ঘেরাওয়ের হুমকি। এই মানুষটা এখন পশ্চিমবঙ্গের ক্ষমতার শীর্ষে, আর তার সাথে ভারতে থাকা শেখ হাসিনা শুভেন্দুকে অভিনন্দন জানিয়েছেন ব্যক্তিগতভাবে। এই দুটো ঘটনা পাশাপাশি রাখলেই একটা বড় প্রশ্ন সামনে আসে, এটা কি শুধুই শুভেচ্ছা বিনিময়, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক হিসাব চলছে? ভারত কি আসলে চায় তারেক রহমানের সরকারকে সরিয়ে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের মসনদে বসাতে? এই পুরো বিষয়টা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে শেখ হাসিনার 16 বছরের শাসনের অবসান ঘটে। হাসিনা পালিয়ে ভারতে চলে যান, ভারত তাকে আশ্রয় দেয়। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করে। সেই সরকার হাসিনার প্রত্যার্পণ চেয়েছিল, ভারত তা করেনি। এরপর 2026 সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসে, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করেন। এটা ছিল হাসিনার পতনের পর প্রথম উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সেখানেও বাংলাদেশ আবার হাসিনার প্রত্যার্পণের দাবি জানিয়েছে, কিন্তু ভারত তবুও হাসিনাকে ফেরত দেয়নি। প্রশ্নটা এখানেই, কেন ভারত হাসিনাকে ফেরত দিচ্ছে না? এর উত্তর লুকিয়ে আছে ভারতের ভূ রাজনৈতিক হিসাবে। ভারতের কাছে হাসিনা একটি বিনিয়োগ। প্রধানমন্ত্রী মোদীর সরকার দীর্ঘ সময় ধরে হাসিনাকে সমর্থন করে আসছে। ওয়াশিংটন পোস্টের একটি বিখ্যাত প্রতিবেদন জানিয়েছে, হাসিনার ওপর পশ্চিমা চাপ কমাতে ভারত আমেরিকার সাথে একাধিক বৈঠক করেছিল। ভারতীয় কর্মকর্তারা যুক্তি দিয়েছিলেন, বিরোধী দল ক্ষমতায় আসলে বাংলাদেশ নতুন আফগানিস্তানে পরিণত হবে। একজন পশ্চিমা কর্মকর্তা বলেছিলেন, ভারত আমেরিকাকে সতর্ক করেছিল যে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ নতুন আফগানিস্তানে পরিণত হতে পারে। ভারত
ভারতের এই হিসাব এখনও পাল্টায়নি। প্রথম আলোর একটি বিশ্লেষণে উঠে এসেছে, ভারত মনে করে আজ হোক বা কাল শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরবেন। শুধু তাই নয়, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে হাসিনার প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে বসে কাজ করে যাচ্ছেন। লক্ষ্য একটাই, কিভাবে শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় ফেরানো যায়। এখন এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর ক্ষমতায় আসার বিষয়টা দেখুন। শুভেন্দু শুধু পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী নন, তিনি মোদী শাহের বিজেপির সবচেয়ে আগ্রাসী মুখ। বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে ভারতের 4000 কিলোমিটারের বেশি সীমান্তের মধ্যে পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে সবচেয়ে দীর্ঘ অংশ। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার মানে এই সীমান্তের নিয়ন্ত্রণ এখন বিজেপির সরাসরি হাতে। পুশিন হোক, সীমান্ত বন্ধ হোক কিংবা চাপের কোনো কূটনৈতিক হাতিয়ার হোক, সবকিছু এখন অনেক বেশি সহজ হয়ে গেছে ভারতের জন্য। এখানে একটা স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে, শুভেন্দু বা ভারত কি সত্যিই তারেক রহমানকে ক্ষমতা থেকে সরিয়ে হাসিনাকে বসাতে পারে? বাস্তবিক অর্থে এটা কতটুকু সম্ভব? সরাসরি সামরিক হস্তক্ষেপের পথে যাওয়া ভারতের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। আন্তর্জাতিক চাপ, আমেরিকার সাথে সম্পর্ক এবং বাংলাদেশের নিজের জনগণের প্রতিরোধ, এই তিনটি বিষয় মিলিয়ে সেটা কঠিন। কিন্তু পরোক্ষভাবে চাপ সৃষ্টির অনেক পথ খোলা আছে। সীমান্তে নিয়মিত উত্তেজনা তৈরি করা, পুশ ইনের মাধ্যমে অস্থিরতা বাড়ানো, বাণিজ্যে বাধা তৈরি করা এবং ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করতে সহায়তা করা, এগুলো সবই ধীরে ধীরে একটি পরিবেশ তৈরি করতে পারে যেখানে বাংলাদেশে অস্থিরতা বাড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া এবং হাসিনার তাকে অভিনন্দন জানানো, এই দুটো ঘটনা একসাথে একটি সংকেত দিচ্ছে। সেই সংকেতটা হলো ভারত হাসিনা অক্ষ এখনও সক্রিয় এবং পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা সেই অক্ষকে আরও শক্তিশালী করেছে। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য ইতিহাসের দিকে একটু তাকানো দরকার। ভারত বাংলাদেশ সম্পর্কে পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং রাজনৈতিক হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস রয়েছে। হাসিনার আমলে ভারত বাংলাদেশকে কার্যত নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। ট্রানজিট সুবিধা, বন্দর সুবিধা, সামরিক তথ্য ভাগাভাগি সবকিছু ছিল ভারতের পক্ষে। সেই সুবিধা এখন আর নেই। তারেক রহমানের সরকার সেই পথে হাঁটছে না, আর সেটাই ভারতের জন্য সবচেয়ে বড় অস্বস্তির জায়গা। ফলে শুভেন্দু অধিকারীর ক্ষমতায় আসা এবং হাসিনার সাথে তার রাজনৈতিক সংযোগ, এটা বাংলাদেশের জন্য কেবল পড়শি রাজ্যের রাজনীতি পরিবর্তনের গল্প নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নের সাথে সরাসরি জড়িত। প্রশ্নটা শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছেই ফিরে আসে। 2024 সালে এই দেশের মানুষ রক্ত দিয়ে একটা পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনকে কি বাইরের কোনো শক্তি উল্টে দিতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আগে বুঝতে হবে বাইরের শক্তি কিভাবে কাজ করে। এরা সরাসরি ট্যাঙ্ক নিয়ে আসে না, আসে ধীরে ধীরে, আসে নীরবে, আসে রাজনৈতিক বিভাজন তৈরি করে, অর্থনৈতিক চাপ দিয়ে, সীমান্তে উত্তেজনা বাড়িয়ে, মিডিয়ায় বিভ্রান্তি ছড়িয়ে। আর এই কাজগুলো করার জন্য তাদের দরকার হয় দেশের ভেতরে একটা সহযোগী দল, এমন একটা রাজনৈতিক শক্তি যারা বাইরের সাথে হাত মেলাতে রাজি। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা নতুন নয়। বারবার বাইরের শক্তি বাংলাদেশকে তার পছন্দমতো ছাঁচে ঢালতে চেষ্টা করেছে, কখনো সফল হয়েছে, কখনো হয়নি। 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা ছিল বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। সেই আগুনে যে স্বপ্ন জন্ম নিয়েছে সেটা হলো একটা মুক্ত, সার্বভৌম, নিজের মতো করে চলতে পারা বাংলাদেশের স্বপ্ন। কিন্তু স্বপ্ন দেখলেই হয় না, স্বপ্নকে রক্ষা করতে হয়, আর রক্ষা করার জন্য দরকার হয় সজাগ থাকা, একতা এবং সঠিক নেতৃত্ব। এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনীতি এখন গভীরভাবে বিভক্ত। একদিকে বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার, অন্যদিকে আওয়ামী লীগ এখনও দেশের ভেতরে ও বাইরে সংগঠিত হবার চেষ্টা করছে। এই বিভাজন ভারতের জন্য সুযোগ, কারণ বিভক্ত একটা জাতিকে চাপে রাখা অনেক সহজ। বাংলাদেশে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, অর্থনীতি যদি টলমল করে, মানুষ যদি হতাশ হয়ে পড়ে, তাহলে সেই পরিবেশেই বাইরে থেকে একটা বিকল্প সরকারের ধারণা তৈরি করা সম্ভব। আর সেই বিকল্পের নাম হতে পারে শেখ হাসিনা। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।